আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। গত পর্বে আমরা তোমাদের লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেনের ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম। সো এই পর্বে আমরা তারপর থেকে আলোচনা করব। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছ এখানে লেনদেন চিহ্নিতকরণ। আমরা গত পর্বে পড়িয়েছিলাম যে লেনদেন কাকে বলে, লেনদেনের ধারণা এবং লেনদেনের বৈশিষ্ট্য। আমরা জেনেছিলাম যে যে সকল ঘটনাগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ যে সকল ঘটনাগুলোকে অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য, অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যাবে, সেগুলো কিন্তু লেনদেন। এখন প্রতিষ্ঠানের সব ঘটনাই কিন্তু লেনদেন নয়, সেটা আমরা জেনেছিলাম গত পর্বে। সো আজকে এই পর্বে আমরা লেনদেন চিহ্নিত করব এবং সেটার কারণগুলা বোঝার চেষ্টা করব যে এটা কেন লেনদেন এবং এটা কেন লেনদেন নয়। সো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে একটা অঙ্কের মতো দেওয়া আছে, অঙ্কটা করতে হবে আমাদের, সেটা মূলত এখানে সমাধান করানো আছে। সো চলো আমরা এটা করানোর চেষ্টা করি। যে লেনদেন চিহ্নিতকরণ, কোন ঘটনা লেনদেন বা কোন ঘটনা লেনদেন নয় তার নিচে কয়েকটি উদাহরণ সাহায্যে বোঝানো হলো। উদাহরণগুলো দেখো। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সুয়েল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। ঘটনাটা কি? প্রথম ঘটনা হচ্ছে এত টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। কত টাকার মূলধন নিয়ে? 50,000 টাকা মূলধন নিয়ে। এর ফলে এই যে 50,000 টাকা মূলধন নিয়ে যে ব্যবসাটা আরম্ভ করছে, এর ফলে কি হয়েছে? প্রতিষ্ঠানের যে মালিকানা সত্ত্বটা, অর্থাৎ মালিকের যে অধিকারটা, সেটা কি হয়েছে? সেটা বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিষ্ঠানে মূলধনের ফলে প্রতিষ্ঠানে কিন্তু নগদ অর্থটা, যেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে বা প্রতিষ্ঠানের নগদ অর্থ আসছে, এর ফলে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থাটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। সো এই কারণে আমরা এটাকে বলতে পারি লেনদেন। তো এখানে দেখতে পাচ্ছ লেনদেন কিনা 1 নম্বর ক্রমিক নং দিয়ে এখানে লেখা হয়েছে লেনদেন এবং নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, যে কথাটা আমি বললাম। এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ আছে। লেনদেনের বৈশিষ্ট্যগুলো থেকে আমরা জেনেছিলাম লেনদেনের দুটি পক্ষ থাকবে, লেনদেন স্বয়ংসম্পূর্ণ হবে, লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন করবে, লেনদেন অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু জেনেছিলাম। তো এইখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই লেনদেনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা হচ্ছে এখানে প্রতিষ্ঠানের কি হয়েছে? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। পাশাপাশি এখানে দুটি পক্ষ হয়েছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে নগদ টাকা। সো এখানে এই দুটি পক্ষ রয়েছে। পরেরটা, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, এটা কেন লেনদেন? এটা লেনদেন নাকি লেনদেন না? এখানে লেখা হয়েছে লেনদেন। কেন লেনদেন? কারণ নগদে যদি তুমি পণ্য ক্রয় করো, এর ফলে তোমার প্রতিষ্ঠানে থেকে টাকা কিন্তু চলে যাচ্ছে, ফলে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থাটা সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে। পাশাপাশি এখানেও কি আছে? এখানে পাশাপাশি দুটি তোমার পক্ষ রয়েছে, একটা ক্রয়, হ্যাঁ, একটা হচ্ছে নগদ টাকা। এই দুইটা পক্ষ বলতে পারো। তো এখানে মূলত যেভাবে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তুমি তোমার মতো ব্যাখ্যা দিবা, তবে ব্যাখ্যাগুলো অবশ্যই লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর সাথে মিলতে হবে। তো এখানে লেখা হয়েছে যে পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তো এটা ছিল হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে একজন পাওনাদারকে 10,000 টাকার পরিশোধ। এখন একজন পাওনাদারকে 10,000 টাকা যদি তুমি পরিশোধ করো, তাহলে তোমার প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে গেল। ফলে কি হলো? এটা দ্বারা বুঝতে হলো এটা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা পরিবর্তন হয়েছে। তো এখানে লেখা হয়েছে লেনদেন পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও অর্থ উভয় হ্রাস পেয়েছে। প্রতিষ্ঠানের যে দায় ছিল, অর্থাৎ পাওনাদার প্রতিষ্ঠানের জন্য দায়, সেটা কিন্তু কমেছে এবং নগদ টাকাও কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে গেছে। এই কারণে কিন্তু এটা লেনদেন। পরেরটা হচ্ছে 4 নাম্বার, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ। ফরমায়েশ মানে বুঝতে হবে, ফরমায়েশ মানে আদেশ দেওয়া, যে 8,000 টাকা আমি পণ্য কিনবো, এই আদেশটা আমি দিলাম। এর ফলে কি হলো? এর ফলে কি আমার কোনো টাকা গেছে প্রতিষ্ঠান থেকে? না, যায় নাই। কোনো পণ্য প্রতিষ্ঠানে আসছে? না, আসে নাই। অর্থাৎ আমি মাত্র বললাম যে আমি এই টাকার পণ্য ক্রয় করতে চাই। সো এইটার ফলে প্রতিষ্ঠানের যেহেতু কোনো টাকা যায় না এবং কোনো পণ্য আসে নাই, সো এটা কিন্তু তোমাকে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন করেনি। সো আমরা বলতে পারি এটা একটা লেনদেন নয়। ঠিক আছে? তো এখানে এটি লেখা হয়েছে লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয় করা বোঝায় না, পণ্যের কোনো আদান প্রদানও এখানেও ঘটেনি, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। পরেরটা হচ্ছে পরেরটা যদি দেখি আমরা,
পরেরটা হচ্ছে 5 নাম্বার, বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান। বিজ্ঞাপন যদি দেওয়া হয়, বিজ্ঞাপন একটা খরচ, সেটার ফলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে এবং প্রতিষ্ঠানের যে খরচটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞাপন খরচ প্রদানের মধ্যে প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 6 নম্বরটা যদি দেখি, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দিছে। এখন এই যে মাসিক যে 7,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দিল, এর ফলে প্রতিষ্ঠান কিন্তু এখনই তার বেতনটা দিবে না, তাকে মাত্র নিয়োগ দিছে, হয়তো বা 1 মাস পর তাকে বেতনটা দেওয়া হবে, নয়তোবা একটা নির্দিষ্ট কাজ করানোর পরে তাকে বেতনটা দেওয়া হবে। এখন ম্যানেজার নিয়োগ দেওয়া মানে কিন্তু টাকা দেওয়া বোঝায় না, বা প্রতিষ্ঠানের কোনো অর্থ কিন্তু লেনদেন হয়নি এর দ্বারা। তো এর জন্য বা এই কারণে কিন্তু এটা লেনদেন নয়। দেখতে পাচ্ছ, চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ করেনি, গ্রহণ বা প্রদান করেনি, এবং এর অর্থেও কোনো আদান প্রদান, এতে অর্থেরও কোনো আদান প্রদান হয়নি। তারপরে 7 নম্বর, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করছে। ব্যক্তিগত প্রয়োজনে করুক আর যেই প্রয়োজনে করুক, ব্যবসা থেকে এখানে কিন্তু টাকা গেছে, অর্থাৎ ব্যবসা থেকে 3,000 টাকা চলে গেছে। এর ফলে ব্যবসার যে সম্পদটা ছিল, যেই টাকাটা ছিল, সেটা কিন্তু কমে গেছে। এর ফলে আমরা বুঝতে পারলাম এতে করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যেই পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 7 নম্বর, এই কারণে এটা লেনদেন। তো এখানে লেখা হয়েছে লেনদেন যে ব্যবসা হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করেছে, ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন ঘটেছে। পরে 8 নম্বরটা যদি দেখি আমরা, 8 নম্বরটা হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে। এর ফলে কি হইলো, ব্যক্তিগত অর্থ থেকে যদি 500 টাকা চুরি হয়, ব্যবসার কোনো লাভ বা ক্ষতি হয়েছে? হয় নাই। ব্যবসা আলাদা সত্তা ধরতে হবে এবং মালিক আলাদা সত্তা ধরতে হবে, এবং মালিকের যাই কিছু ঘটুক না কেন, মালিক জীবিত আছে নাকি মৃত্যুবরণ করলো সেটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে কোনো ঘটনা যদি ব্যবসায়ের অর্থনৈতিক অবস্থাকে বা আর্থিক অবস্থাকে প্রভাব করে, সেটা হচ্ছে লেনদেন। তো এখানে মালিকের যেহেতু অর্থ বা মালিকের অর্থটা চুরি হয়েছে, এটা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি, সো এটা কিন্তু লেনদেন নয়। সো এখানে এই কথাই লেখা হয়েছে যে 9 নম্বর, লেনদেন নয়, পণ্য ক্রয়ের জন্য চুক্তিভুক্তি না, এটা না, এটা হচ্ছে 8 নম্বর। ব্যক্তিগত অর্থ চুরির ফলে ব্যবসায় কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সো আমি আশা করবো এটা তোমাদের বোঝাতে পেরেছি। পরেরটা হচ্ছে 9 নম্বর, 9 নম্বর নাকি 8 নম্বর শিওর না, দেখে নেই। হ্যাঁ, 9 নম্বর, হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করছে। অর্থাৎ বলল যে হাসিম ব্রাদার্সকে, যে তোমার কাছ থেকে আমরা প্রতি মাসে 10,000 টাকার কইরা পণ্য নিব। এই জন্য একটা চুক্তি, লিখিত চুক্তি হতে বা চুক্তি হয়েছে। এখন এই চুক্তির ফলে কি প্রতিষ্ঠানের কোনো টাকা গেছে বা টাকা আসছে, বা প্রতিষ্ঠানে কোনো পণ্য আসছে? এখন না, তাৎক্ষণিকভাবে কোনো ঘটনাই কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো লেনদেন বা কোনো প্রভাব কিন্তু আর্থিক অবস্থার মধ্যে পড়েনি। সো এটা কিন্তু লেনদেন নয়। পরেরটা হচ্ছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। এখন এই যে 10,000 টাকার পণ্য যে হানিফ ট্রেডার্সের নিকট বিক্রি করলো, এর ফলে প্রতিষ্ঠানের এই হানিফ পণ্য বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, মনে রাখবা। তো হানিফ ট্রেডার্স প্রতিষ্ঠানের জন্য দেনাদার একটা সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং এই 10,000 টাকা যে পণ্য দিল, পণ্যটা কিন্তু হানিফ ট্রেডার্সের কাছে চলে গেছে। সো এইখানে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তনটা হয়েছে, ঠিক আছে। আর এই কারণে এটা কিন্তু লেনদেন। তো এগুলা কোনটা কেন লেনদেন এবং কেন লেনদেন নয়, সেগুলো কারণ সহ এখানে ব্যাখ্যা রয়েছে। তোমরা একটু ভালো করে এগুলো পড়ে এগুলো বোঝার চেষ্টা করবে, তাতে করে তোমরা আশা করি খুব সহজে বুঝতে পারবে। এবং ভিডিওর কোনো অংশে যদি না বুঝে থাকো, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরের পর্বে আমরা হিসাব যে সমীকরণটি রয়েছে, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, এই যে এ সমান এল প্লাস ওই সম্পর্কে আলোচনা করব। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি পর্বে। তবে যাওয়ার আগে আবারও সকলকে বলতে চাই,
যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, এতে করে কোনো ভিডিও তুমি মিস করবে না। সো দ্যাটস অল ফর টুডে, টাটা।